প্রীতি ও শুভেচ্ছা রইল। আপনারা বাংলাদেশে দুটি নির্বাচনের কথা শুনছেন। একটি নির্বাচন গণভোট, আরেকটি নির্বাচন সাধারণ ভোট, মানে সাধারণ নির্বাচন এবং গণনির্বাচন। তো সাধারণ নির্বাচন আর গণনির্বাচনের যে পার্থক্য সেটা খুবই সূক্ষ্ম। সেটা হলো, সাধারণ নির্বাচনে আপনি একটি রাজনৈতিক দলকে নির্বাচন করবেন রাষ্ট্র পরিচালনা করার জন্য তাদের ম্যানিফেস্টো অনুসারে। আর গণভোটে আপনি কোনো একটা বিশেষ বিষয়ে আপনি তার পক্ষে বা বিপক্ষে মত দিবেন। যদি আপনারা বেশিরভাগ মানুষ তার পক্ষে মত দেন তাহলে সরকারকে সেটাই শুনতে হবে, আর আপনারা যদি বিপক্ষে মত দেন সেটা সরকারকে শুনতে হবে। এখন সাম্প্রতিক সময়ে যে গণভোটটির আপনাদের সামনে আসবে ভোট দেওয়ার জন্য, সেই গণভোটটি কি আসলে ভোট নাকি বাটপারি সিটিংবাজি? বাংলাদেশে রাজনীতিবিদদের মধ্যে, বাংলাদেশে বুদ্ধিজীবীদের মধ্যে, বাংলাদেশে সচেতন মানুষ বলে আপনারা যাদেরকে মনে করেন তাদের মধ্যে যে পারভার্সন, যে বাটপার, যে সিটিংবাজের সংখ্যা বেড়ে গেছে, সেই জিনিসটা আপনারা একটু বোঝার চেষ্টা করেন। গণভোট হতে হলে আপনাকে প্রথমে দেখতে হবে পার্লামেন্ট একটি আইন করতে হবে যে কোনো একটা সুনির্দিষ্ট বিষয়ে আমরা পরিবর্তন করতে চাই, যেটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু জনগণের মতামত ছাড়া সেই পরিবর্তন করা ঠিক হবে না। সেই ক্ষেত্রে পার্লামেন্ট আলাপ আলোচনার ভিত্তিতে একটি আইন করবে, আইন করে গণভোট কী বিষয়ের উপরে হবে এবং এটা কোন অংশটাতে হা এবং না এর মধ্যে উত্তর নিয়ে আসা হবে সেটা নির্ধারণ করবে। নির্ধারণ করার পরে যদি পার্লামেন্টে সে বিলটি পাশ হয় তখন একটি গণভোটের আয়োজন হবে। উল্টাভাবে যদি বলি, কোনো সময় যদি পার্লামেন্ট বিদ্যমান নেই তাহলে সেই পার্লামেন্টের অ্যাবসেন্সে প্রেসিডেন্ট একটি অর্ডিন্যান্স দেবেন, সেই অর্ডিন্যান্সের ভিত্তিতে সেই গণভোটটি হওয়ার ব্যবস্থা করবেন। ধরেন, মানে এটা হচ্ছে একদম লোয়ার স্ট্যান্ডার্ড, কিন্তু মূলত হচ্ছে পার্লামেন্ট। তা এখন পার্লামেন্টের পরিবর্তে যদি আপনি প্রেসিডেন্টের অর্ডিন্যান্স ব্যবহার করতে চান তাহলে দেখতে হবে যে প্রেসিডেন্টের এই অর্ডিন্যান্স করার ক্যাপাসিটি আছে কিনা, অর্থাৎ বৈধতা আছে কিনা। পার্লামেন্ট যে আইন করতে পারে না, প্রেসিডেন্টের অর্ডিন্যান্সের মাধ্যমে সেই রকম কোনো বিষয়কে আইন হিসাবে পাশ করানো যায় না বা অর্ডিন্যান্স জারি করা যায় না। এখন আসেন, বর্তমান যে আমাদের সংবিধানটি রয়েছে, এই সংবিধানে পার্লামেন্ট কি গণভোট আয়োজন করার পক্ষে কোনো বিল আনতে পারেন কিনা? না, পারেন না, কারণ বর্তমান সংবিধানে এটা নেই। তার মানে যেহেতু বর্তমান সংবিধানে এটা নেই, সেই কারণে বাংলাদেশের পার্লামেন্টও হা না ভোট আয়োজন করতে কোনো বিল পাশ করাতে পারে না, তাই প্রেসিডেন্টও সেটা পারেন না। তাহলে আপনারা বলবেন পারে কে? পারে হলো পার্লামেন্ট প্রথমত 2/3 মেম্বার দিয়ে পার্লামেন্টের যে কনস্টিটিউশনাল যে ফ্রেমওয়ার্ক, সেখানে এই কনস্টিটিউশন পরিবর্তন করে হা এবং না এই দুটি ভোটকে আগে অ্যাড করতে হবে, অর্থাৎ রেফারেন্ডাম কনস্টিটিউশনে অ্যাড করতে হবে। সেই কনস্টিটিউশনের ভিত্তিতেই কিন্তু পার্লামেন্ট আইন করবে যে একটা রেফারেন্ডাম হবে। তা এখন যেহেতু পার্লামেন্টে নেই, সেহেতু পার্লামেন্ট সংবিধান সংশোধন করে প্রথমত হা না ভোটের বিধান সংযোজন করা, তার পরবর্তীতে আইন করে হা না ভোট করা, এটা আর সম্ভব না। এখন যেহেতু পার্লামেন্ট পারে না, সেহেতু প্রেসিডেন্টও পারে না। দ্বিতীয় কথায় আসেন, আপনারা অনেকেই বলতে পারেন কিসের সংবিধান, কিসের কি? বর্তমানে যে বাংলাদেশে 1972 সালের যেই সংবিধানটি প্রচলিত হিসাবে আমরা জানি, সেটি কি জীবিত নাকি মৃত? সেটি জীবিত। কেন জীবিত? আপনি দেখেন, প্রেসিডেন্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, আর্মি আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে, সব কিছুই পরিচালিত হচ্ছে কিন্তু কনস্টিটিউশনের ভিত্তিতে। এই যে সরকার শপথ নিয়েছে, সেটিও কিন্তু কনস্টিটিউশনের শিডিউলে যে শব্দগুলো বলা আছে সেই শব্দগুলো ব্যবহার করেই কিন্তু তারা শপথ নিয়েছেন। তাহলে আপনারা কি বুঝলেন? যে কনস্টিটিউশনকে সাসপেন্ড করা যায় এবং অ্যাব্রোগেশন করা যায়, অর্থাৎ বাতিল করা যায় অথবা স্থগিত করা যায়। জিয়াউর রহমানের সময়ে এবং এরশাদের সময়ে কিছু কিছু অংশ পার্লামেন্ট, মানে কনস্টিটিউশনকে আপনি সাসপেন্ডেড করা হয়েছিল, কখনো অ্যাব্রোগেট করা হয় নাই।
এই যে বর্তমান যে অবৈধ ইউনূস সরকার, এই অবৈধ ইউনূস সরকারের আমলে কনস্টিটিউশনটিকে অ্যাব্রোগেশনও করা হয় নাই, সাসপেনশনেও যায় নাই, অর্থাৎ স্থগিতও হয় নাই এবং এই কনস্টিটিউশনকে বাতিলও ঘোষণা করা হয় নাই। তাইলে যেহেতু বাতিলও হয় নাই এবং স্থগিতও হয় নাই, তাহলে আপনি কোনোভাবেই এই সংবিধানের বাইরে যেতে পারেন না। দেয়ারপর এই রেফারেন্ডাম নামে অর্থাৎ গণভোট নামে যেই বিধানটি নিয়ে আসা হয়েছে, এটি নাল অ্যান্ড ভয়েড। টুডে, টুমরো অথবা ডে আফটার যদি কোনো দিন বৈধ কোনো সরকার আসে, সেটিকে অবশ্যই সুপ্রিম কোর্টের মাধ্যমে অথবা পার্লামেন্টের মাধ্যমে অবৈধ বলিয়া ঘোষণা করা হবে। এটা আপনারা নিশ্চিত থাকেন। এরশাদের গণভোটকে অবৈধ করে দিয়েছে, জিয়াউর রহমানের গণভোটকে অবৈধ করে দিয়েছে, কে করেছে? সুপ্রিম কোর্ট। আবার বাংলাদেশ তার স্বীয় পথে ফিরে আসবে না, আবার সেই রাজাকার আলবদরদের হাত থেকে বাংলাদেশ ফিরবে না, এইরকম দিবাস্বপ্ন দেখেন না। এটা হবে, এটা ইতিহাস বলে হবে, আমরা বলি হবে, সমগ্র মানুষের ইতিহাস বলে হবে। সবার একরকম দিন যায় না, দিন বদলাবেই। এখন আরেকটি জিনিস, ব্যাপারটা আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, এই যে গণভোট হয়ে আপনি কি পরিবর্তন করবেন? 84টা বিষয় আপনারা কেউ কি জানেন? এই প্রডোলেন্ট অ্যাক্টিভিটি পর্যন্ত, মানে আপনি যে জিনিস হ্যাঁ বলবেন সেটা তো আপনাকে আগে বুঝতে হবে। এটার জন্য আমাদের দেশে একটা গল্প আছে। এক ভদ্রলোক একদিন এক চাষাকে বলল, দেখো এই চাষবাস করে জীবনে এভাবে তো কাটতে পারে না, তোমার তো আসলে ইংরেজি শেখা উচিত। তুমি যদি ইংরেজি শিখো, ভালো চাকরি করবা, বড় লোক হয়ে যাবা, গাড়িতে চড়বা, বাড়ি হবে, আলিশান গাড়ি হবে। তো সে বলল যে আমাকে তাহলে কিছু ইংরেজি শিখান। তো প্রথম দিন তাকে শেখানো হলো হ্যাঁ মানে ইয়েস, এর পরের দিন শেখানো হইলো নো, এর পরের দিন শেখানো হইলো ভেরি গুড। তো একদিন তার যেখানে তিনি চাষ করছেন, হাল চাষ করছেন, সেখানে কাছে দাঁড়ে একটা খুন হয়েছে, কিন্তু খুনটা এই ব্যক্তি দেখেনি। তো চাষ করার সময় খুন হয়েছে, ওখানে পুলিশ আসলো, পুলিশের দারোগা আসলো, ইংলিশ দারোগা। তো সেই দারোগা এসে এরে ডাকলো, বলল যে এই যে খুনটা হলো, কারা খুন করছে আপনি কি দেখেছেন? বলে যে ইয়েস। তারপরে বলল যে তাইলে বলেন তার নাম, কয় যে নো। তারপরে বলে যে তাহলে তো আপনাকে এখন জেলে যেতে হবে, বলে যে ভেরি গুড। তো এই ভদ্রলোককে ইয়েস নো ভেরি গুড কিনার পর তাকে কিন্তু জেলখানায় নিয়ে যাওয়া হলো এবং খুনের দায়ে তাকে দীর্ঘদিনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। খেয়াল করে দেখেন, সে যদি ইয়েসের অর্থ, নোর অর্থ আর ভেরি গুডের অর্থ জানতো, তাহলে কিন্তু সে ওই জায়গায় দারোগার সাথে এই ব্যবহারটা করতো না। এই তিনটি শব্দের ব্যবহার তার জীবনকে তছনছ করে দিয়েছে। এখন আমাদের দেশেও সাধারণ মানুষের কাছে, গণমানুষের কাছে, গণভোট তো, গণমানুষের কাছে 84টি বিষয় উপস্থাপন করা হয়নি। বাটপার ইউনূস, মৌলবাদী জামাত এবং বিএনপির কিছু পারভার্টেড গ্রুপ এই জিনিসটাকে প্যাট্রোনাইজ করছে। তাদের এক পা পাকিস্তান, এক পা তুর্কমেনিস্তান, আরেক পা ইরান। এই বাংলাদেশটাকে এই তিন দেশে তিন পা দিয়ে আফগানিস্তানের দিকে নিয়ে যাওয়ার জন্য তারা চেষ্টা করছে। সেই আফগানিস্তানে নিয়ে যাওয়ার যে তন্ত্র মন্ত্র, সেটাই হচ্ছে হ্যাঁ এবং না ভোট। আপনি যদি হাতে ভোট দেন, আপনি আস্তে আস্তে আফগানিস্তানের দিকে রওনা দিবেন, আপনার নারীরা দাসী হয়ে যাবে। এখন আফগানিস্তানের সাম্প্রতিক সময়ে আপনি দেখেছেন একটি বিল পাশ করা হয়েছে, সে দেশে একটি ফরমান জারি করা হয়েছে, এখন থেকে মানুষের 4 প্রকারের মানুষ হবে। আমাদের দেশে 1 প্রকারের মানুষ, আফগানিস্তানে এখন 4 প্রকারের মানুষ, মৌলা মৌলবী মানে ইসলামিক গোষ্ঠী, উচ্চ শ্রেণীর গোষ্ঠী, সাধারণ মানুষ, আরেকটি গোষ্ঠী হচ্ছে দাস। অর্থাৎ এখন থেকে আপনি দাস মানুষ কিনা বেচা করতে পারবেন, আপনি দাস রাখতে পারবেন, দাস ব্যবসা করতে পারবেন। তার মানে মানুষকে 1400 বছর কি 1500-1600 বছর পিছনে নিয়ে গেছে। এই 1600 বছরের পিছনে নিয়ে নারীকে জাস্ট মেশিনারি হিসেবে, অর্থাৎ সন্তান উৎপাদনের একটা উপকরণ ছাড়া আর কোনো কিছু হিসেবে এখন বিচার বিশ্লেষণ করার জায়গা রাখেনি। সেই আফগানিস্তানের দিকে, আফগানিস্তানের সেই তোরাবোরা পাহাড়ের দিকে আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য এই মৌলবাদী গোষ্ঠী
আজকে সুন্দর সুন্দর কথা বলছে, তাদের আসলে দৃষ্টি বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের মহিলাদেরকে একটা আদিম সভ্যতায় নিয়ে যাওয়া। আপনারা দেখেন তাদের যে 200-250 আসন, জামাতে ইসলামী একজন মহিলাকেও নমিনেশন দেয়নি। কেন দেয়নি? কারণ তারা নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে না, মহিলাদেরকে পুরুষের সমান বিশ্বাস করে না। তারা মনে করে দেশ শাসন করবে শুধুমাত্র পুরুষ, নারীদের এতে কোনো অংশগ্রহণ নাই। তবু তারা এক শ্রেণীর নারীকে দাস দাসীর মতো ব্যবহার করে ঘরে ঘরে পাঠাচ্ছে, কোরআন শরীফে হাত দিয়ে নারীদেরকে, সহজ সরল নারীদেরকে শপথ করাচ্ছে পাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য। এই যে পারভার্সন, এই যে অনৈতিক, অনইসলামিক, অযৌক্তিক এই কর্মকাণ্ড, ধর্মের যে রাজনৈতিক ব্যবহার, এটার জন্য এই সমাজ, এই রাষ্ট্র একদিন জবাবদিহি করতেই হবে। আর এটা হচ্ছে ডক্টর ইউনূসের প্রত্যক্ষ মদদে গত 20-30 বছরে বাংলাদেশে গজিয়ে ওঠা এক ধরনের তালেবানপন্থী, ইরানপন্থী, শিয়াপন্থী এবং এই সোমালিয়াপন্থী এক গ্রুপ এই বাংলাদেশটাকে অদ্ভুত উটের পিঠে চড়িয়ে দিয়ে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। এখন আপনারা যেহেতু গণভোট সামনে, আপনাদের প্রতি অনুরোধ, যারা আমরা চাই আপনারা ভোটে না যান, কারণ এটা ভোট না, এটা হচ্ছে একটা প্রহসন। ডক্টর ইউনূস তার ক্ষমতার মসনদকে চূড়ান্ত করার জন্য, আরো দীর্ঘায়িত করার জন্য নানাভাবে কালক্ষেপণ করছে। আর তারই ফলশ্রুতিতে এই বাঙালির বুকে, এই বাংলাদেশে এই মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে দাঁড়িয়ে এই দেশটিকে একটি মধ্যযুগীয় কায়দার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। আপনাদেরকে, আপনার সন্তানের ভবিষ্যৎ, আপনাদের ভবিষ্যৎ, দেশের অর্থনীতি, 18 কোটি মানুষের জীবন, আমাদের সংগ্রাম, আমাদের সংস্কৃতি, আমাদের সাহিত্য, আমাদের ইতিহাস, ঐতিহ্য, এইসবকে লালন করার জন্য হলেও আপনারা এই মৌলবাদী গোষ্ঠীকে, এই আমেরিকার দালাল গোষ্ঠীকে, বিদেশি প্রভুদের যে স্বার্থ, এই স্বার্থের বিরুদ্ধে না বলুন। আপনারা যদি না বলতে না পারেন, তাহলে বুঝবেন যে আপনারা একদিন না একদিন এর মূল্য আপনাদেরকে দিতেই হবে। আর শেষে যে কথাটি বলতে চাই, আজকে আপনারা হ্যাঁ অথবা না যেদিকেই ভোট দিতে যান, এটি যেহেতু বাংলাদেশের কনস্টিটিউশন সম্মত নয়, বাংলাদেশের প্রচলিত আইন সম্মত নয়, এবং পৃথিবীতে যতগুলো হ্যাঁ এবং না ভোট হয়েছে, ওই ভোটগুলোতে প্রশ্নগুলো সুনির্দিষ্ট ছিল। আপনাদের কাছে সেই সুনির্দিষ্টভাবে প্রশ্নগুলোও দেওয়া হয় নাই। এবং ইয়েস নো ভেরি গুডের মতো বইলা আপনারা কিন্তু নিজের কবর নিজে খুঁদবেন না। যদি খোদেন, তাহলে এই জন্য আপনার প্রজন্ম আপনাকে ক্ষমা করবে না। আসুন ডক্টর ইউনূসের এই প্রহসনের ভোটকে, জামাতের এই প্রহসনের ভোটকে আমরা না বলি। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন।